নর্থ বেঙ্গল এই নামটাই যথেষ্ট পাহাড় প্রেমীদের মুখে হাসি ফোটানোর জন্য। আর নর্থ বেঙ্গলের কথা যখনই ওঠে তখন সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো দার্জিলিং। কিন্তু এই দার্জিলিং ছাড়াও নর্থ বেঙ্গলের আরও একটা পপুলার ডেস্টিনেশন হলো কার্শিয়াং, যেটা বিখ্যাত তার সবুজ চায়ের বাগান এবং উঁচু উঁচু পাইন গাছের ঘন জঙ্গলের জন্য। আর যখন থেকে আমি সোলো ট্রিপ শুরু করেছি, কার্শিয়াং ওয়াজ অলওয়েজ ইন মাই বাকেট লিস্ট এবং বেশ কয়েকবার প্ল্যান করেও ক্যান্সেল হবার পর এইবার অবশেষে সেটা বাস্তবায়িত হলো। কার্শিয়াংয়ের মেন অ্যাট্রাকশন ডাউহিল, কিন্তু এই ডাউহিল ছাড়াও কার্শিয়াংয়ে এমন কিছু অফবিট গ্রাম রয়েছে যার কথা অনেকেই জানে না। আর কিছুদিন আগে আমি এরকমই একটা গ্রামের সন্ধান পাই যার নাম সিপাইধুরা। চারিদিকে চা বাগান দিয়ে ঘেরা এই গ্রামটির অবস্থান কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে আরও 7 কিলোমিটার দূরে। তো সপ্তাহের শেষে দুদিনের একটা ছোট্ট ট্রিপে আমি চলে গিয়েছিলাম একই সাথে কার্শিয়াংয়ের হন্টেড প্লেস হিসেবে পরিচিত ডাউহিল এবং এই অফবিট সিপাইধুরা গ্রামকে এক্সপ্লোর করতে। এবার ডাউহিলে তো আমি এর আগেও গিয়েছি, কিন্তু সিপাইধুরাতে ঘন জঙ্গলের মাঝে ট্রি হাউসে এক রাত থাকার অভিজ্ঞতা এবং আমার জীবনের বেস্ট সানসেট দেখার যে অভিজ্ঞতা হয়েছিল, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। চৌঠা নভেম্বর 2025 শিয়ালদাহ থেকে রাতের দার্জিলিং মেল ধরে পরের দিন সকালে এনজিপিতে পা রাখতেই স্টেশন থেকেই কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ চোখে পড়ল। আমি জীবনে প্রথমবার এনজিপি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। তো গুড মর্নিং ফ্রম এনজিপি স্টেশন, বাইরে বেরিয়ে এলাম। এবার এখান থেকে যাবো হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তারপর 30 টাকা দিয়ে একটা ম্যাজিক গাড়িতে করে পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এবার শিলিগুড়ি থেকে আমার গন্তব্য 40 কিলোমিটার দূরে কার্শিয়াংয়ের এক অফবিট গ্রাম সিপাইধুরা। তবে এইবারে আমার আস্তানা কোনো হোমস্টে নয়, এইবারে আমার নর্থ বেঙ্গল আসা ঘন জঙ্গলের মাঝে চারিদিকে চা বাগান দিয়ে ঘেরা একটা ট্রি হাউসে একটা দিন কাটানোর জন্য। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা, আর এখানটায় এসে দেখতে পাচ্ছ জ্যামে দাঁড়িয়ে গেছি। সামনেই বিশাল বড় জ্যাম পড়ে রয়েছে। তো এখনও প্রায় 23 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো এখন জানি না এই জ্যাম কখন সরবে, কখন এখান থেকে বেরোতে পারবো। এখান থেকে কিন্তু কি দারুণ লাগছে দেখো। ওফ, মাসখানেক আগেই দার্জিলিংয়ে হয়ে যাওয়া ল্যান্ডস্লাইডের জন্য বেশিরভাগ রাস্তাই বন্ধ রয়েছে, তাই শেয়ার গাড়িতে করে শিলিগুড়ি থেকে তিনধারিয়া হয়ে কার্শিয়াংয়ের উপর দিয়ে সিপাইধুরা পৌঁছাতে 2.5 ঘন্টা মতো সময় লাগলো। তো গাড়ি থেকে এসে নামলাম জাস্ট, এখন ঘড়িতে টাইম হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। এই হচ্ছে সিপাইধুরা গ্রামের এন্ট্রি সম্ভবত। আমরা এলাম হচ্ছে ওই দিক থেকে কার্শিয়াং ওই দিকে, আর এইদিকে এই রাস্তা সোজা চলে যাচ্ছে দার্জিলিং। তো এখান থেকে এখন আমাদের 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। এখন টেম্পারেচার দেখাচ্ছে এখানটায় 28 ডিগ্রি। আমি জাস্ট একটাই ফুল শার্ট পরে আছি, হালকা হালকা ঠান্ডা লাগছে। আর যেখানটায় যাচ্ছি ওখান থেকে অলরেডি আমাকে 2বার কল করে নিয়েছে। তো আমি জাস্ট ওদেরকে বললাম আসছি আমি। ইভেন ওরা এটাও জিজ্ঞেস করলো যে ভারী ব্যাগপত্র কিছু আছে কিনা। মেন রাস্তা থেকে ইকোপালস যাওয়ার জন্য 1.5 কিলোমিটার পায়ে হেঁটে নিচে নামতে হয়। এই রাস্তাটায় হাঁটতে হাঁটতে গ্রামটা কতটা সুন্দর সেটা বুঝতে পারছিলাম। দুধারে চায়ের বাগান আর দূরে পাহাড় দেখতে দেখতে মিনিট 20 হাঁটার পর যখন ক্যাম্পে এসে পৌঁছালাম তখন ঘড়িতে সময় 12:30। তো আই থিঙ্ক আমি চলে এসেছি। এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ 2খানা বোর্ড লাগানো রয়েছে। তো এই সামনে হচ্ছে দেখতে পাচ্ছ এখানটায় বোর্ড দেওয়া রয়েছে, আর ঠিক এখান থেকেই একটা রাস্তায় নিচে নেমে গেছে দেখতে পাচ্ছ। এবার এখানে আসার আগে এই জায়গাটা ফটো বা ভিডিওতে যেমনটা দেখেছিলাম, অ্যাকচুয়ালি জায়গাটা তার থেকে অনেক বেশি সুন্দর, নিরিবিলি এবং নিস্তব্ধ। জঙ্গলের ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো রকম আওয়াজই কানে আসে না। রাস্তা থেকে ক্যাম্প আসার জন্য বেশ খানিকটা নিচে নেমে আসতে হলো। তো ফাইনালি এসে পৌঁছালাম কার্শিয়াংয়ের থেকে আরেকটু আগে এগিয়ে সিপাইধুরা গ্রাম। আর সেই গ্রাম থেকে নিচের দিকে 1.5 কিলোমিটার হেঁটে আসতে হলো আমাকে। এসে আমি পৌঁছালাম। এইটা হচ্ছে পুরো ট্রি হাউস রয়েছে, কেবিন রয়েছে, দুরকম। আমি ডিটেলসে সব তোমাদের একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি। আগে আমি এলাম, ব্যাগপত্র রাখি। এই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ট্রি হাউস দেখতে পাচ্ছ, ছোট্ট মতো হাট। তো এই হচ্ছে এখানকার যে দায়িত্বে রয়েছে, এনার সাথেও কথা বলবো। প্রায় দুপুর 1টা বেজে যাওয়ায় সুরেন্দা আমাকে লাঞ্চটা করে নিতে বলল। এই সময় এখানে আর কোনো গেস্ট ছিল না, তাই আমি একাই লাঞ্চ করতে বসে গেলাম। তো সুরেন্দা লাঞ্চ দিয়ে দিয়েছে, দাদা একটু পরে খাবে বলছে। তো কি খাবার দাবার আছে তোমাদেরকে দেখাচ্ছি। লাঞ্চে ভেজ ননভেজ দুরকমই অপশান রয়েছে। আমি যেহেতু ননভেজ খাই না তাই আগে থেকে ফোন করে বলে দিয়েছিলাম, আর যারা ননভেজ খেতে চায় তাদের জন্যও সব রকম ব্যবস্থা রয়েছে। এখানে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, কোনো নামি দামি হোটেলের মতো খুব রিচ খাবার নয়। সুরেন্দার হাতে বানানো একদম সাদামাটা রান্না পুরো ঘরের কথা মনে করিয়ে দেয়।
আমি এরকম একটা জায়গাতে এসেছিলাম এইখানকার নিস্তব্ধতাকে অনুভব করতে, কিন্তু এইখানে শুধুমাত্র থাকা খাওয়া ছাড়াও যে আমার জন্য আরও কিছু সারপ্রাইজ অপেক্ষা করে রয়েছে সেটা জানতাম না। সুরেন্দা আমাকে বলল খেয়ে উঠে একটু রেস্ট করে নিতে, বিকেলবেলা আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যাবে। बेस कीजिए 4 बजे वो टाइम में घूमने जाएंगे हम तो मेरा साथ। हाँ আমি যে ট্রি হাউসটাতে রয়েছি সেটা একদমই সাধারণ। ভিতরে ঢুকলে দুজন শুতে পারবে এইরকম একটা বিছানা করা রয়েছে। ঘরে দুটো জানালা রয়েছে, একটা লাইট এবং একটা চার্জিং পয়েন্ট। আর যেহেতু এখানে গরম বিশেষ অনুভব হয় না তাই পাখার প্রয়োজন নেই, তবে রাতে ঠান্ডা লাগতে পারে তাই কম্বল দেওয়া রয়েছে। ভাবলে অবাক লাগে তাই না, আমরা শহরের লাক্সারিয়াস লাইফ ছেড়ে একটু শান্তির খোঁজে এমন একটা জায়গায় যাই যেখানে সুবিধা নামমাত্র রয়েছে, অথবা জীবনের শান্তির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই রয়েছে। বিকেল 3টে নাগাদ সুরেন্দার আওয়াজে ঘুম ভাঙলো। ঘন্টাখানেক রেস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে। তো এখন টাইম হচ্ছে 3টে বেজে গেছে, আর একটু তাড়াতাড়ি আমরা হাঁটতে বেরোলাম। সুরেন্দা রয়েছে আর সুরেন্দার আর একটা বন্ধু রয়েছে। আমরা ওই নিচে যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা ধরে এরকম হেঁটে হেঁটে এলাম। পুরো চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু বিস্তীর্ণ চায়ের বাগান। কী যে দারুণ একটা নিস্তব্ধতা রয়েছে, কি শান্ত, মানে মুখে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আচ্ছা, একটা জিনিস দেখানো হচ্ছে, এই গাছটা বলছে চেরি গাছ। দেখে মনে হচ্ছে গাছটা একদম মরে গেছে, ঝরে গেছে, কিন্তু এটা হচ্ছে চেরি গাছ, এখনো এতে ফল ধরেনি। সুরেন্দা আমাকে দূরের কিছু চায়ের বাগান এবং চা তৈরির কারখানা দেখাচ্ছিল। তারপর বলল একটা শর্টকাট রাস্তা দিয়ে আমাকে উপরে নিয়ে যাবে। মিনিট 20 মতো হাঁটার পর আমরা একটা ভিউ পয়েন্টে এলাম। এখান থেকে পুরো ভ্যালিটার দারুণ ভিউ পাওয়া যাচ্ছিল, আর এই জায়গাটা সানসেট উপভোগ করার জন্যও দারুণ ছিল। यहाँ तो गर्मी तो होता है मगर हवा इतना खूबसूरत आता है। एक्चुअली धूप पूरा डायरेक्ट आ रहा है ना, सनलाइट, इसी वजह से थोड़ा गर्मी। যেহেতু সূর্যাস্ত হতে এখনো প্রায় ঘন্টা দেড়েক বাকি ছিল, তাই একটু বসে নিয়ে সুরেন্দা আমাকে ওনার বাড়িতে নিয়ে গেল। এটা হচ্ছে ওনার শ্বশুর বাড়ি, এখানটা উনি নিয়ে এলো। কি সুন্দর সাজানো গোছানো, দেখো, মানে এত সুন্দর। আমি একটা জিনিস নোটিস করলাম, এখানকার বেশিরভাগ বাড়িগুলোতেই নানা রকম ফুল গাছের টব দিয়ে সাজানো। তারপর একটু বসে নিয়ে আরো খানিকটা যেতে একটা সুন্দর মন্দির চোখে পড়লো। এইভাবে শর্টকাট রাস্তা দিয়ে আরো একটু এগোতেই আমরা মেন রাস্তায় উঠে এলাম। মানে গ্রামের ভিতর থেকে হাঁটতে হাঁটতে এখন উপরে উঠে এসেছি, আবার এখান থেকে আবার কিছুটা হাঁটতে হাঁটতে আবার নিচে নেমে যাব। আর এইদিকেই হচ্ছে টয় ট্রেনের লাইন। তো এখন আমরা ঘুরে ফিরে আবার সেই জায়গায় চলে এসেছি যেখানটা আমরা বসেছিলাম, হোমস্টের কাছাকাছি। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:45। আর আমার মুখের উপর পড়ন্ত সূর্যের যে আভাটা পড়ছে সেটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে সানসেট হচ্ছে। তো এই সানসেটটাকে ক্যাপচার না করে কি করে থাকা যায়, কি সুন্দর লাগছে দেখো। সেদিন আমি কার্শিয়াংয়ের সিপাইধুরা গ্রামের ওই ভিউ পয়েন্ট থেকে আমার জীবনের বেস্ট সানসেট দেখেছিলাম। বিকেল 5টা নাগাদ সানসেট হয়ে যেতে সুরেন্দা আমাকে আবার ওনার বাড়িতে নিয়ে এলো। এই ইকোপালস ক্যাম্পে যারা গ্রুপে আসে তাদের মনোরঞ্জনের জন্য গান বাজনারও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি একা ছিলাম বলে সুরেন্দা এখানেই সবার সাথে আমার আলাপ করিয়ে দিয়ে গান বাজনার ব্যবস্থা করলো। वो जिसने दम लिया प्यार की खातिर, या जिसने प्यार को बेच दिया, सोचेंगे तुम प्यार करके नहीं, सोचेंगे तुम प्यार करके नहीं। পুরো সন্ধেটা ওখানে কাটিয়ে যখন ক্যাম্পে ফিরলাম তখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 8:30। ওকে, এখন চলে এসেছি এখানটায় 8:10 মতো হয়েছে এখন। সুরেন্দা রাতের ডিনার করতে গেছে, তো রুটি আর পনির হচ্ছে সম্ভবত। রাতের ডিনারও তোমাদেরকে দেখাবো। যাই হোক, কাল সকালবেলা উঠে আমি তোমাদেরকে ভালোভাবে কিন্তু এই সাইডের জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো, মানে এখানটায় যে স্টেগুলো রয়েছে, কটা স্টে রয়েছে, কিরকম কি তার খরচাপাতি বা গান বাজনার জায়গা, বাথরুম টাথরুমগুলো, এখানে সমস্ত ডিটেলস কাল সকালে আমি ঘুরে দেখাবো। রাতের ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর পনিরের তরকারি। আর খাবারটা যেহেতু প্যাকেজে ইনক্লুড ছিল তাই একবার বলাতেই সুরেন্দা আবারও সব কিছু দিয়ে গেল। ডিনার করে নিয়ে আমার ইচ্ছে হলো ক্যাম্প সাইটের আশেপাশে রাতের পরিবেশটা কেমন হয় একটু ঘুরে দেখতে।
একটা জিনিস দেখে ভালো লাগলো, কেবিন ঘর দুটো বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো, যেটা বাইরে রাস্তা থেকেও বোঝা যাচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে এখন আমি বেরোলাম একটুখানি বাইরে, তোমাদেরকে এই রাত্রিবেলা এই জায়গাটা কতটা নিস্তব্ধ, কতটা নির্জন সেটা দেখানোর জন্য। তো আমি টর্চ মেরে যাচ্ছি, দেখো সামনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই হচ্ছে ক্যাম্প ওইখানটায়, এটা এরকম আমরা এলাম। তো এবার মেন রাস্তায় উঠে চলে এসেছি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তা, এদের এই বোর্ড লাগানো রয়েছে, দুটো বোর্ড, আর এই দেখা যাচ্ছে ক্যাম্প। পুরোটা নির্জন অন্ধকার দেখো। আর যেহেতু কালকের গুরু নানক জয়ন্তী পূর্ণিমা, তাই জন্য কিন্তু চাঁদ একদম পুরোপুরি নিজের আকারে রয়েছে দেখো। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, তখন আমি এই জায়গাটার আরেকটা নতুন রূপ দেখলাম। দূরের নীল আকাশ, সবুজ পাহাড়ের শ্রেণী, আর তার মাঝখান দিয়ে সাদা মেঘের ভেসে বেড়ানো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। জায়গাটা শুধু একবার কল্পনা করে দেখো, আমি কিন্তু প্রপার দার্জিলিং থেকে অনেকটাই আগে আছি। আর এইখান থেকে এই ভিউটা দূরে কেরম দেখা যাচ্ছে দেখো, দূরে যেদিকে তাকাবে শুধু পাহাড়ের চূড়া, সবুজ পুরো একদম ল্যান্ডস্কেপ। এই সময় আমার চোখ গেল সামনের চা বাগানের দিকে। নাও, এটাও দেখা বাকি ছিল। নর্থ বেঙ্গল ঘুরতে এলে চা বাগান দেখা সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু চোখের সামনে চা পাতা তোলা দেখতে পাবো, এটা এক্সট্রা পাওয়া ছিল। তো এই হচ্ছে পুরো চা বাগানে ঘেরা চারিদিকে দেখতে পাচ্ছ। আর এর মধ্যে এখানটা একজন আন্টি যেরকমটা চা পাতা যেরকম তুলতে আমরা ছোটবেলায় পড়েছি বা দেখেছি, একদম চোখের সামনে থেকে আজকে দেখছি। দেখো এগুলো সম্ভবত এরপরে যে কারখানা রয়েছে, চা প্রস্তুত হয় যেখানটায় চা পাতা, সেখানটায় যাবে। সকাল 10:30 নাগাদ সুরেন্দা ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার তরকারি, আর খেতে কেমন হয়েছিল সেটা না হয় তোমরা নিজেরাই এসে দেখো। ওকে, তো তোমরা যারা ইকোপালস ক্যাম্পে আসতে চাইবে, এবার তাদের জন্য আমি বলে দিই এখানে কি কি টাইপের ঘর রয়েছে এবং কটা রয়েছে। এই ইকোপালস ক্যাম্পে মোট 5টা ট্রি হাউস, 4টে কেবিন এবং 3টে টেন্টের ব্যবস্থা রয়েছে। আমি ছিলাম ট্রি হাউসে, যার ভিতরটা কেমন কালকেই দেখিয়ে দিয়েছি। আর 4টে কেবিনের মধ্যে 2টোতে অ্যাটাচ বাথরুম এবং 2টোতে কমন টয়লেট রয়েছে। কেবিনের মধ্যে প্রপার বেড এবং একটা ছোট্ট টি টেবিল রয়েছে, একটা জানালা এবং একদিকে ব্যালকনি রয়েছে। আর এছাড়া চার্জিং পোর্ট আর প্রপার লাইট তো আছেই। আর 3টে টেন্টের মধ্যে শুধু শোবার ব্যবস্থা রয়েছে এবং একটা লাইট রয়েছে। বাথরুম 2টো কেবিনের জন্য অ্যাটাচ এবং বাকি সবার জন্য কমন টয়লেট, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কোনো রকম পার্টি বা সেলিব্রেশন করতে চাইলে তার জন্য একটা আলাদা জায়গা রয়েছে, যেখানে ড্রিঙ্কস এবং মিউজিকের ব্যবস্থাও পেয়ে যাবে। আর খুব ঠান্ডাতে সন্ধ্যের পর বনফায়ার করতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে। আর এই সমস্ত প্যাকেজ ইনক্লুডিং মিল মাথা পিছু মাত্র 1000 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:42, আর আমি এই ইকোপালস থেকে বেরিয়ে গেলাম। এখানটায় চেক ইন বা চেক আউটের অ্যাকচুয়াল সেরকম প্রপার টাইম আমাকে কিছু বলেনি। আমি এসেছিলাম ওই 12:30টার দিকে, আর এই 11:42-এ বেরোলাম। যদি গেস্ট ভর্তি থাকে তাহলে হয়তো সেরকম পাংচুয়ালিটি মেনটেন করবে। আর আমি তো গাড়িতে এসেছি, তোমরা যারা স্কুটি নিয়ে আসতে চাও স্কুটি পার্ক করার কিন্তু জায়গা এখানে রয়েছে। ঘন জঙ্গলের মাঝে চা বাগান দিয়ে ঘেরা এই ট্রি হাউসে একটা রাত কাটিয়ে দারুণ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে, যেটা কার্শিয়াংয়ের সবচাইতে পপুলার জায়গা। বাড়ি ফেরার ট্রেন রয়েছে সন্ধে 7:45-এর দার্জিলিং মেল, যার ফলে হাতে সময় রয়েছে বেশ খানিকটা। তাই বেরিয়ে পড়লাম ডাউহিলের পাইন গাছের ঘন জঙ্গলের মধ্যে কিছুটা সময় কাটাতে। সবার আগে সিপাহীধুরার এন্ট্রি পয়েন্ট থেকে 40 টাকা ভাড়া দিয়ে একটা শেয়ার গাড়িতে করে এলাম কার্শিয়াংয়ে, এবং তারপর কার্শিয়াং থেকে আবার 40 টাকা ভাড়া দিয়ে উঠে পড়লাম একটা মারুতি ভ্যানে। তো কার্শিয়াংয়ে চলে এসেছি, কার্শিয়াং স্টেশনের কাছে। আর এখান থেকে একটা আবার মারুতি ভ্যানে বসে পড়লাম। এই গাড়িটায় যাবে হচ্ছে ডাউহিল। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:45, আর আমি ডাউহিলে এসে পৌঁছে গেছি। এখানটায় আমার গাড়ি নামিয়ে দিয়ে গেল। আর এই পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিক্টোরিয়া গার্লস স্কুল। আমি এর আগেও ডাউহিলে এসেছি, কিন্তু এই স্কুলটা কখনো খোলা দেখিনি। আজকের প্রথমবার খোলা দেখলাম। একটু আগে ভিতরে বাচ্চারা প্যারেড করছিল। যাই হোক, তো এখান থেকে এখন আমি যাবো হচ্ছে উপরে। ভিক্টোরিয়া বয়েজ স্কুল রয়েছে, তারপর হচ্ছে মেন ডেথ রোড, যেটা ডাউহিলের ফেমাস, ওখানে পাইন ফরেস্ট রয়েছে, সেটাই হচ্ছে ঘুরে দেখার জন্য আমি এসেছি। কার্শিয়াং থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এই ডাউহিল বিখ্যাত ইন্ডিয়াস ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস হিসেবে। এছাড়াও এখানকার কলোনিয়াল স্কুল এবং চার্চ এইসবও বেশ পুরনো। এই ডাউহিলের ভৌতিক কাহিনী নিয়ে বেশ কিছু গুজব রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ব্রিটিশ আমলে তৈরি ভিক্টোরিয়া বয়েজ স্কুল। স্থানীয়দের মতে এইখানে নাকি রাতে পায়ের শব্দ বা চেয়ার টানার আওয়াজ এইসব কানে আসে। তো এটাই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটা আগে ছিল ওটা হচ্ছে গার্লস স্কুল, আর এটাই হচ্ছে
ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এস্টাবলিশড 1879 সালে। এটাই হচ্ছে হন্টেড স্টোরির জন্য অ্যাকচুয়ালি সবাই জানে, কিন্তু এর ভিতরে যাওয়া প্রহিবিটেড রয়েছে, যেতে বারণ করছে, ভিতরে যেতে পারবো না। বর্তমানে এই স্কুল পড়াশোনার জন্য চালু রয়েছে, কিন্তু ট্যুরিস্টদের জন্য প্রবেশ নিষিদ্ধ। এই ডাউহিলের সাথে জড়িয়ে থাকা আরেকটি ভৌতিক জায়গা হলো ডেথ রোড। এই রাস্তায় নাকি একবার মাথাবিহীন একটি ছেলের ছায়ামূর্তি দেখা গিয়েছিল, যে জন্য এই রাস্তা ডেথ রোড নামে পরিচিত। তবে এইসব কাহিনীর কোনো প্রমাণ আজও পর্যন্ত পাওয়া যায়নি, না কোনো ছবি, না কোনো ভিডিও, না কোনো অফিসিয়াল রিপোর্ট। লোকের মুখে মুখে এইসব কাহিনী ছড়িয়ে এই জায়গাটা এইরকম একখাপ পেয়েছে। তো আমি প্রায় আধ ঘন্টা মতো এই পার্কটা ঘুরে দেখলাম। ভিতরটা কিন্তু বেশ গা ছমছমে ব্যাপার, তবে যেখানটায় যেরকমটা ওরকম লিখে রেখেছে হন্টেড সেরকম কোনো ব্যাপার নয়। তবে যেহেতু এখানে বেশ ভালো ঠান্ডা রয়েছে, একদম নিস্তব্ধ, আর চারিদিকে এরা একটু ভাইবসটা এরকম বানিয়ে রেখেছে জায়গাটার, যে দেখলে একটু গা ছমছমে ব্যাপার। যেমন কিছু কিছু ঘর বানানো রয়েছে এরকম, দেখলে ভয়ঙ্কর লাগবে, কিছু কিছু পোস্টারে লেখা রয়েছে এরকম। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় হওয়ায় উঁচু উঁচু পাইন গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মেঘেদের ভেসে বেড়ানো এবং ব্রিটিশ আমলের চার্চ এবং স্কুল এই জায়গাটাকে ট্যুরিস্টদের জন্য বিশেষ আকর্ষণের করে তুলেছে। হাতে যেটুকু সময় ছিল তাতে ডাউহিল ঘুরে নিয়ে বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই ওখানেই একটা ক্যাফেতে ঢুকে মোমো অর্ডার দিলাম। ভেজ মোমো হোগা। পাহাড়ি মোমোগুলো বেশ টেস্টি হয়। তারপর এক কাপ চায়ে চুমুক দিয়ে উঠে পড়লাম কার্শিয়াংয়ে ফেরত যাওয়ার জন্য। এমনিতে ভিক্টোরিয়া গার্লস স্কুলের সামনে থেকেই নিচে যাওয়ার গাড়ি পাওয়া যায়, তবে বেশ খানিকক্ষণ বসে থেকে বাচ্চাদের স্কুল ছুটি দেখতে দেখতে গাড়ি না পেয়েও অবশেষে নিচের দিকে হাঁটা শুরু করলাম। তবে কিছুটা হাঁটতেই পথে একটা গাড়ি পেয়ে গেলাম। আমার এই দুদিনের কার্শিয়াং ভ্রমণ এখানেই শেষ। নর্থ বেঙ্গলের এইরকম বহু অফবিট গ্রাম রয়েছে যেগুলো অনেকেই জানে না। আমার ইচ্ছে আছে এরপর এইরকমই একটা সোলো ট্রিপে স্কুটি রেন্ট করে দার্জিলিংয়ের বেশ কিছু অফবিট জায়গা ঘুরে দেখার এবং নিজে ক্যাম্পিং করে কোনো এক নাম না জানা গ্রামে একটা রাত কাটানোর। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং এইরকম সোলো ট্রিপ দেখতে ভালো লাগলে স্ক্রিনের উপরে আসা ভিডিও দুটো দেখতে পারো। আশা করি ভালো লাগবে।